Hello students, welcome to Chandar Private ITI. I am Tapas Pal, electrician TED instructor. তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে টেড থিওরি একটা পার্ট, ঠিক আছে। ইলেকট্রিশিয়ান টেড থিওরি একটা পার্ট, সেটা হচ্ছে কি বেসিক অফ ইলেকট্রিসিটির মধ্যে একটা রেজিস্ট্যান্স বলে একটা ছোট টপিক আছে, সেটা আজকে আমরা বলবো, ঠিক আছে। রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হচ্ছে কোনো একটা মেটেরিয়ালের এমন একটা প্রপার্টি, ঠিক আছে, ইলেকট্রিক্যাল প্রপার্টি, যেটা আমার কী করে ফ্লো অফ কারেন্টকে বাধা দেয়, ঠিক আছে, মানে রেজিস্ট করে। তাহলে রেজিস্ট্যান্সটা যে মেটেরিয়ালের মধ্যে আছে সেটা নাম হচ্ছে কি রেজিস্টার, ঠিক আছে। তো আমরা রেজিস্ট্যান্সকে আর দিয়ে ডিনোট করি, ঠিক আছে। তাহলে আর দিয়ে আমরা ডিনোট করি রেজিস্ট্যান্সকে। এটার ইউনিট কি? ইউনিট হচ্ছে ওহম, ঠিক আছে। আমরা যদি লিখি তাহলে সে লেখাটা OHM এইভাবে হবে স্পেলিং, কিন্তু আমরা সবসময় কি সিম্বল দিয়ে করবো, ঠিক আছে। তাহলে ওহমের সিম্বল হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। এরপর রেজিস্ট্যান্সের দুটো ল আছে, ঠিক আছে। একটা হচ্ছে তোমার লেংথের সঙ্গে, একটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে, ঠিক আছে। তাহলে আর প্রপোর্শনাল টু এল, ঠিক আছে। এটাকে আমরা কি বলতে পারি যে যদি কোনো একটা কন্ডাক্টর বা কোনো একটা মেটেরিয়ালে যদি দৈর্ঘ্য বাড়ানো হয়, ঠিক আছে, কখন বাড়ানো হয়? যখন তার ক্রস সেকশনাল এরিয়া টেম্পারেচার একদম কনস্ট্যান্ট, তখন যদি আমরা কোনো একটা কন্ডাক্টরের লেংথ যদি বৃদ্ধি করি তাহলে তার রেজিস্ট্যান্সও বৃদ্ধি পাবে, ঠিক আছে, মানে সমানুপাতিকভাবে পরিবর্তন হবে। আর যদি এল আমি কমাই তাহলে আরও কমবে, আর এল যদি বাড়াই তাহলে আরও বাড়বে, ঠিক আছে। তাহলে সমানুপাতিক। আর একটা ফর্মুলা, সেটা হচ্ছে ক্রস সেকশনাল ল অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে, মানে আর ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যখন আমি এটা কি বলবো, যখন আমি বলবো যে আমার লেংথ কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, তখন আর কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a, মানে ক্রস সেকশনাল এরিয়া যদি আমার বাড়াই তাহলে আর কমবে, আবার এ কমালে আর বাড়বে। তাহলে এই দুটো লকে আমরা একসঙ্গে কম্বিনেশন করে কি লিখবো? আর প্রপোর্শনাল টু L/a, ঠিক আছে। যখন আমি প্রপোর্শনালটাকে ইকুয়াল করব, তখন আমাকে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়, সেটা হচ্ছে রো এখানে। তাহলে আমার ফাইনাল ইকুয়েশন কি হলো? আর ইকুয়াল টু রো ইন্টু L/a, ঠিক আছে। তাহলে এখানে রোটা কি? অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার রোটা কি? তাহলে এটাকে বলা হয় রো, ঠিক আছে। রো হচ্ছে এটা রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স, এটা নাম হচ্ছে রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। এর ইউনিট কি? এর ইউনিট হচ্ছে ওহম মিটার, ঠিক আছে। তাহলে রো হচ্ছে আমার কি রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স, এর ইউনিট হচ্ছে ওহম মিটার, বা এরকম করেও লিখতে পারো ওহম মিটার, ঠিক আছে। তাহলে রো ইকুয়াল টু আমরা কি পাবো এখান থেকে? যদি আমার এই ইকুয়েশনটা আমি আবার লিখি তাহলে কি হবে? রো ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল, ঠিক আছে। এখান থেকে আমি এই ইউনিটটা পেয়েছি। তাহলে আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এখান থেকে আমরা রোকে কীভাবে লিখবো? রো ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল, ঠিক আছে। এরপর আমরা পড়বো রেজিস্ট্যান্সেরই আবার বিভিন্ন ভাগ আছে, ঠিক আছে। যেমন সিরিজ কানেকশন হয়, প্যারালাল কানেকশন হয়, সিরিজ প্যারালাল কানেকশন হয়। তো ফার্স্টে আমরা কি করবো? সিরিজ কানেকশন, ঠিক আছে। সিরিজ কানেকশন কোনটা? যদি আমরা পরপর রেজিস্টারগুলো পরপর সিরিজে কানেকশন করি, মানে এই রেজিস্টারের সঙ্গে এই রেজিস্ট্যান্সটা পাশাপাশি, ঠিক আছে। মানে এর যদি ধরো এটা নেগেটিভ হয় পজিটিভ হয়, তাহলে এর পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, মানে এর নেগেটিভটা এর পজিটিভের সঙ্গে, এর নেগেটিভটা এর পজিটিভের সঙ্গে এইভাবে আমার যোগ থাকবে, ঠিক আছে। এটাকে বলা হয় সিরিজ কানেকশন। সিরিজ কানেকশনের ক্ষেত্রে আমাদের কি কেমন কোশ্চেন আসতে পারে MCQ টাইপের? ধরো কোনো একটা তোমার সার্কিট দিয়ে দিলো, সেখানে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স দিয়ে দিলো সিরিজে বা প্যারালাল থাকতে পারে। তো আমরা এখানে সিরিজ নিয়ে আলোচনা করছি, তাহলে সিরিজ নিয়েই বলবো। তো আমার R1 R2 R3 সিরিজে আছে, ঠিক আছে। তাহলে আমার একটা ভোল্টেজ সাপ্লাই মানে বা পাওয়ার সাপ্লাই, সেটা হচ্ছে ভোল্টেজ V, আর কারেন্ট যদি I হয়, ঠিক আছে, তাহলে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাকে বের করতে বলবে, ঠিক আছে। মানে এই টোটাল সার্কিটটাকে আমি এভাবে লিখতে পারি। এত বড় সার্কিটটাকে আমি এইটুকু লিখতে পারি, কিন্তু এখানে আমি যেহেতু দেখো লিখেছি আর ইকুইভ্যালেন্ট, তাহলে আর ইকুইভ্যালেন্টটা কোথা থেকে আসছে, ঠিক আছে। যদি আমার রেজিস্ট্যান্সগুলো যদি সিরিজে কানেকশন থাকে তাহলে আমার কি হবে? আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হবে? R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 RN। RNটা কি? যদি আমার এখানে N 3 আছে তাহলে আমার 3টে রেজিস্টার সিরিজে আছে কানেকশন, ঠিক আছে। তাহলে আমি 3 পর্যন্ত লিখবো, মানে R1 প্লাস R2 প্লাস R3 এই 3টে লিখবো, ঠিক আছে, বাকিটা মুছে দেবো। যদি আমার এখানে N কেন দিচ্ছি? অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার ফর্মুলা R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 RN। N এখানে আমার যা হবে 2 হলে R1 প্লাস R2 লিখবো, N হলে যদি 5 হয় তাহলে আমি কি লিখবো? R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট ডট করে R5 পর্যন্ত লিখবো, ঠিক আছে। তাহলে আমি এই জন্য N দিয়ে প্রকাশ করেছি। তাহলে এখানে আমার 3টে আছে, তাহলে আমি এখানে ইকুইভ্যালেন্ট কি লিখবো? আর ইকুইভ্যালেন্ট কত হবে?
R2 প্লাস R3, ঠিক আছে। তাহলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে গেছি। সিরিজে থাকলে সিম্পলভাবে যোগ হয়ে যায়, ঠিক আছে। আর এখানে কারেন্ট একটা প্রপার্টিস বলছি, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্টের একটা প্রপার্টিস হলো। সিরিজ কানেকশন আর একটা প্রপার্টিস হচ্ছে আইটা সমান, ঠিক আছে। আমার এই সার্কিটে আইটা সমান হবে, মানে R1-এর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে, R2-র মধ্য দিয়েও সেই পরিমাণ কারেন্ট যাবে, R3-র মধ্য দিয়েও সেই পরিমাণ কারেন্ট যাবে, ঠিক আছে। শুধুমাত্র আমার কি হবে, ভোল্টেজ ড্রপ হবে, ঠিক আছে। ভোল্টেজ ড্রপগুলো আলাদা আলাদা হবে। তাহলে R1-এর একাংশে যদি আমার V1 হয়, তাহলে R2-র একাংশে আমার V2 হবে, ঠিক আছে। V1, এটা V2, এটা V3। V1, V2, V3-র ভ্যালু কিন্তু ডিপেন্ড করবে পুরো R1, R2, R3-র জন্য, ঠিক আছে। R1-এর ভ্যালু যদি বেশি হয়, ওহমস ল তোমাদেরকে ফার্স্টে পড়িয়েছি, ওখানে ফর্মুলা ছিল V = I × R। এখানে I তো কনস্ট্যান্ট, তাহলে V প্রপোর্শনাল টু R। তাহলে আমার R এর ভ্যালু যদি বাড়ে তাহলে আমার V1ও বাড়বে, মানে ভোল্টেজ ড্রপ বেশি হবে। আবার R2-র ভ্যালু যদি বাড়ে তাহলে আমার এটা V2ও বাড়বে, কিন্তু R3 যদি কমে তাহলে আমার V3ও কম হবে, ঠিক আছে, কারণ আমার I কনস্ট্যান্ট, ঠিক আছে। এই ক্যালকুলেশনগুলো মনে রাখতে হবে। তাহলে সিরিজ কানেকশানে আর ইকুইভ্যালেন্ট কী হচ্ছে, সিম্পল যোগ হচ্ছে। এরপর আমরা পড়বো প্যারালাল কানেকশন, ঠিক আছে। মানে আমরা ফার্স্টে পড়লাম সিরিজ, এরপর পড়বো প্যারালাল, ঠিক আছে। প্যারালালে কি হয়, আমার এটা যদি আমি প্লাস মাইনাস দিই তাহলে আমার এই রেজিস্ট্যান্সের প্লাসগুলো একটা পয়েন্ট কমন পয়েন্টে যোগ হবে আর মাইনাসগুলো একটা কমন পয়েন্টে যোগ হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমার কি হবে, এক্ষেত্রে আমার 1/R ইকুইভ্যালেন্ট কী হবে, 1/R1 প্লাস 1/R2 প্লাস ... প্লাস 1/R⁻n, ঠিক আছে। তো এখানে আমার R1 আর R2 আছে, তাহলে আমি এখানে R ইকুইভ্যালেন্ট কী লিখবো, এখানে R ইকুইভ্যালেন্ট হবে আমার এখানে 1/R ইকুইভ্যালেন্ট হবে R1 প্লাস 1/R2, ঠিক আছে। এখানে কি কি প্রপার্টিস আমরা দেখতে পাচ্ছি, এখানে আইটা যাচ্ছে, আইটা দেখো দুভাগে ভাগ হচ্ছে, ঠিক আছে। একটা হচ্ছে I1, একটা হচ্ছে I2, কিন্তু এটার অ্যাক্রসে ভোল্টেজ আমার সাপ্লাই ভোল্টেজ V, তাহলে R1-এর অ্যাক্রসে ভোল্টেজ আমারও V হবে, আর R2-র অ্যাক্রসে ভোল্টেজ ড্রপও আমার V হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা প্রপার্টিস এটা গেল, একটা 1/R ইকুইভ্যালেন্ট = 1/R1 প্লাস 1/R2। আর একটা বলতে পারি এখানে কারেন্টটা কিন্তু সেম থাকছে না, ঠিক আছে। সিরিজে যেমন কারেন্টটা সেম থাকছিল, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েও যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে ওই সিরিজ যে মানে যতগুলো রেজিস্ট্যান্স কানেকশন আছে সবগুলোর মধ্যে দিয়ে আমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, ঠিক আছে। কিন্তু প্যারালালের ক্ষেত্রে কী হচ্ছে, কারেন্ট আমার ভাগ হয়ে যাবে, কিন্তু সব রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমার ভোল্টেজ ড্রপটা সেম হবে, ঠিক আছে। এখানে আমি যদি 2 ভোল্টের একটা ব্যাটারি এখানে কানেক্ট করি, ঠিক আছে, তাহলে আমার R1-এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে 2 ভোল্ট, R2-র অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে 2 ভোল্ট, ঠিক আছে। তখন কিন্তু কারেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারেন্টটা দেখো দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে প্যারালালে কী হচ্ছে, প্যারালালে আমার কারেন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, কিন্তু ভোল্টেজটা আমার সেম থাকছে। আর R ইকুইভ্যালেন্টের ফর্মুলা কি, 1/R ইকুইভ্যালেন্ট = 1/R1 প্লাস 1/R2, ঠিক আছে। এরপর এটা ক্যালকুলেশন করে আমাকে R ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তাহলে সিরিজ কম্বিনেশন হলো, প্যারালাল কম্বিনেশন হলো। এরপর অনেক সময় কি হয়, সিরিজ প্যারালাল কম্বিনেশন হয়, ঠিক আছে। এইভাবে দুটো সিরিজে থাকলো, আবার এইভাবে দুটো প্যারালালে থাকলো, এটাকে বলা হয় সিরিজ প্যারালাল কম্বিনেশন। তাহলে ফার্স্টে আমি যদি এখানে ভ্যালু দিই R1, R2, R3, R4, ঠিক আছে, A B। তাহলে ফার্স্টে আমাকে দেখতে পাচ্ছি, দেখে আমাকে বুঝতে হবে যে কোন রেজিস্ট্যান্সটা প্যারালালে আছে আর কোন রেজিস্ট্যান্সগুলো সিরিজে আছে, ঠিক আছে। তাহলে R1 আর R2 দেখো পাশাপাশি আছে, তার মানে R1 R2 সিরিজে আছে, ঠিক আছে। আর R3 R4 প্যারালালে আছে, কারণ কি এই R3 আর R4-এর এই দিকের পয়েন্টটা কমন পয়েন্টে যোগ আছে, আর এই ধারের পয়েন্টগুলোও মানে বাঁ দিকের পয়েন্টটা একটা কমন পয়েন্টে যোগ আছে, আর R3-র ডান দিকের পয়েন্টটাও দেখো একটা কমন পয়েন্টে যোগ আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি R3 আর R4 দেখতে পাচ্ছি প্যারালালে আছে, R1 R2 সিরিজে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, একটা সিরিজ প্যারালাল কম্বিনেশন সার্কিট, ঠিক আছে। এরপর যদি তোমাকে এখানে ভ্যালু দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে ভ্যালু দিয়ে দিলে তুমি সেইভাবে R ইকুইভ্যালেন্ট যদি বের করতে বলে যে RAB কত হবে, যখন তোমার R1-এর ভ্যালু দেওয়া আছে, R2-র ভ্যালু দেওয়া আছে, R3-র ভ্যালু দেওয়া আছে, R4-এর ভ্যালু দেওয়া আছে, তাহলে তুমি ইজিলিভাবে এই ফর্মুলা লাগায় 1/R ইকুইভ্যালেন্ট হচ্ছে প্যারালালের ক্ষেত্রে, আর সিরিজের ক্ষেত্রে সিম্পল যোগ করে দেবে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা লাগিয়ে আমি এখান থেকে RAB বের করতে পারবো, ঠিক আছে। তাহলে একটা এক্সাম্পল করলেই তোমাদের জিনিসটা পুরো ক্লিয়ার হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝবো, ঠিক আছে। সিরিজ প্যারালাল কানেকশন দেওয়া থাকলে সেই কোশ্চেন অনুযায়ী আমরা এখানে বলছি একটা সিরিজ দেওয়া আছে, আমাদের সিরিজ আর প্যারালাল কানেকশন দেওয়া আছে, মানে এটা একটা সার্কিট বলে, ঠিক আছে। সার্কিটে আমাকে কী দেওয়া আছে, আই বের করতে হবে, এটা 3 ওহম, এটাও 3 ওহম, এটা 2 ওহম, এটা 4 ওহম, এটা 4 ওহম, আর এটা একটা আমার হচ্ছে ভোল্টেজ সাপ্লাই 30 ভোল্ট। এখানে বলছে কোশ্চেন কি, ফাইন্ড আউট আই কত, ঠিক আছে। এখানে আমার সার্কিটে আয়ের ভ্যালুটা বের করতে হবে। তো আমাকে ফার্স্টে কী করতে হবে, ফার্স্টে দেখতে হবে যে আমাকে এই সার্কিটের টোটাল যে সার্কিট, সেই সার্কিটের আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, ঠিক আছে।
তাহলে সেটা বের করার জন্য আমাকে ফার্স্টে কী করতে হবে, স্টেপ 1 ফার্স্টে দেখতে হবে যে আমার সিরিজ কানেকশন কোনগুলো আছে আর প্যারালাল কানেকশন কোনগুলো আছে, সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে ফার্স্টে, ঠিক আছে। ফার্স্টে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে প্যারালাল কানেকশন কোনগুলো রেজিস্ট্যান্সগুলো আছে আর সিরিজ কানেকশন কোনগুলো আছে। তাহলে আমি দেখে বুঝতে পারছি যে 4 ওহমের সঙ্গে 4 ওহম প্যারালাল আছে। তাহলে আমি ফার্স্টে এই দুটোর আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবো, ঠিক আছে। তাহলে আমি ফার্স্টে লিখবো কি 1/R ইকুইভ্যালেন্ট 1 ইকুয়াল টু 1/4 প্লাস 1/4, ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি লসাগু নিলাম 4, 1 প্লাস 1 2/4 হাফ। তাহলে 1/R ইকুইভ্যালেন্ট 1 ইকুয়াল টু হাফ পেলাম। তাহলে R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 কত পাবো, 2। তাহলে আমি এই সার্কিটটাকে এটা চেঞ্জ করে আমি এরকমভাবে লিখতে পারি, ঠিক আছে। এটা মুছে আমি পুরো কী করব, 2 ওহম। তাহলে এটা আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত বেরিয়েছে, 2 ওহম। তাহলে আমার প্যারালাল যে কম্বিনেশন ছিল, প্যারালাল সার্কিটটা আমার হয়ে গেল, সিরিজে হয়ে গেল, পুরো ইকুইভ্যালেন্ট পেয়ে গেলাম। এরপর দেখতে হবে এই যে 3 3 2 2 দেখতেই পাচ্ছি সিরিজে আছে। তাহলে সিম্পল সিরিজে থাকলে আমার অ্যাড হয়, ঠিক আছে। তাহলে আমি এখানে কি লিখব, এখানে লিখব যে টোটাল ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে। সেটাকে যদি আমি ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করি, সেটা আমার কি হবে 3 + 3 + 2 + 2, ঠিক আছে। 3 3 6 2 8 2 10 10 ওহম। তাহলে আমি টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স কত পেয়ে গেলাম, 10 ওহম, ঠিক আছে। তাহলে আমি এটা পুরো মুছে সার্কিটটাকে এভাবে লিখতে পারি। ঠিক আছে। তাহলে এখানে আমার পেয়ে গেলাম টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 10 ওহম, ঠিক আছে। আর ভোল্টেজ আমার সাপ্লাই কত আছে, 30 ভোল্ট। আয় বের করতে হবে, ওহম সূত্র লাগাবো, ঠিক আছে। আমার এখানে ভি দেওয়া আছে 30 ভোল্ট আর আর পেয়ে গেছি 10 ওহম। তাহলে আয় বের করতে হবে। তাহলে আই কোশ্চেন মার্ক। তাহলে আমি ওহম সূত্র ফর্মুলা লাগিয়ে কি করব, আমরা জানি ওহম সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু আই ইন্টু আর। এখানে আমাকে আইটা ফাইন করতে হবে। তাহলে আমি পরের লাইনে কি লিখব, আই ইকুয়াল টু ভি বাই আর। ভি এর ভ্যালু এখানে 30, আর এর ভ্যালু 10। 30কে 10 দিয়ে ভাগ করলে 3 হয় 3। এরপর আমাকে কী বার করতে বলছে, আমি এখানে আই বের করছি। তাহলে আমার ইউনিট হবে অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে আই ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আইটা মুছে আমি কি লিখব, 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে এই সার্কিটে টোটাল কারেন্ট কত হচ্ছে, 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আমার অ্যান্সার বলছে ফাইন্ড আউট আই ইকুয়াল টু কত, 3 অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এটা আমাদের হয়ে গেল রেজিস্ট্যান্সের সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন, এবং এটার কম্বিনেশনও আমরা একটা এক্সাম্পল করে দেখালাম, ঠিক আছে। তার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, যেগুলো আমাদের কিছু বেসিক জিনিস, ঠিক আছে, মানে সারা জীবন আমাদের ইলেকট্রিশিয়ান হিসেবে কাজে লাগবে, ঠিক আছে। যেমন রেজিস্ট্যান্স, ভোল্টেজ, কারেন্ট, এগুলো নিয়ে আমাদের সংসার, ঠিক আছে। তো এগুলোকে আমাদের কি প্রকাশ করা হয়, রেজিস্ট্যান্সকে যেমন আর দিয়ে প্রকাশ করা হয়, সেরকম এটার ইউনিট হচ্ছে ওহম, ঠিক আছে। এটা জানতে হবে আমাদেরকে, ইউনিট আর কি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে রেজিস্ট্যান্সকে আর দিয়ে প্রকাশ করা হয়, আর এর ইউনিট হচ্ছে ওহম, ঠিক আছে। ভোল্টেজকে ভি দিয়ে প্রকাশ করা হয়, এর ইউনিট হচ্ছে ভোল্ট, ঠিক আছে, ভোল্ট। কারেন্টকে আই দিয়ে প্রকাশ করা হয়, এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। আর একটু আগে আমরা পড়লাম যেটা রেজিস্ট্যান্স লতে স্পেসিফিক রেজিস্ট্যান্সে রো দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। রো এর ইউনিট হচ্ছে কি, ওহম মিটার, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপর অনেক সময় কি করে যে আমরা সিম্পল, এটা তো আমার অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ইউনিট, ঠিক আছে। তো এই স্ট্যান্ডার্ড ইউনিট না দিয়ে অনেক সময় আমাকে এরকম সিম্বলও দেখতে পাবো, মেগা ওহম, মিলি ওহম, ঠিক আছে, কিলো ওহম, এরকমও দেখতে পারি। তো এগুলো কি, আমার যে ইউনিট ওহম তার আগে একটা প্রিফিক্স অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। মেগা, মিলি, কিলো, এগুলো থাকলে আমাকে সবসময় যখন কোনো ম্যাথ করবো বা আমাকে কোশ্চেনও আসতে পারে যে 1 মেগা ওহম মানে কত ওহম, ঠিক আছে। তাহলে এগুলো আমাকে জানতে হবে কিছু কিছু জিনিস, ঠিক আছে। তাহলে আমরা কি এরপরে আমরা কি দেখবো যে 1 মেগা ওহম মানে কত ওহম, 1 মিলি ওহম মানে কত, 1 কিলো ওহম মানে কত, ঠিক আছে। তো এখানে আমি কতগুলো প্রিফিক্স ইউনিট লিখেছি, ঠিক আছে। যেমন আগে বললাম যে 1 মেগা ওহম মানে কত ওহম, ঠিক আছে। এখানে কোশ্চেন এরকম আসতে পারে এমসিকিউ টাইপের যে 1 মেগা ওহম ইকুয়াল টু কত ওহম, ঠিক আছে। বা 1 মেগা ওহম মানে কত কিলো ওহম, সেটাও আসতে পারে।
তো আমরা সাধারণত বেসিকগুলো জানবো, ঠিক আছে। ফার্স্টে তাহলে এখানে 1 মেগা ওহম, 1 কিলো ওহম, 1 মিলি ওহম, 1 মাইক্রো ওহম, মাইক্রো সিম্বল হচ্ছে এরকম, মিউ বলে অনেক সময়, 1 ন্যানো ওহম, 1 পিকো ওহম, ঠিক আছে। এগুলো ইকুয়াল টু কত ওহম? তাহলে এখানে আমরা ওহম চেঞ্জ করে আমার অ্যাম্পিয়ার দিতে পারে, ভোল্ট দিতে পারে, সে আমার যা ইউনিট দিক, ইউনিটের আগে আমার প্রিফিক্সটা কী আছে দেখতে হবে, মেগা আছে না কিলো আছে না মিলি আছে না মাইক্রো আছে, ঠিক আছে, সেটা দেখে আমাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে। এটা তোমাদের মানে বিভিন্ন জায়গায় ইন ফিউচার সারা লাইফ কাজে লাগাবে, ঠিক আছে। ইন ম্যাথ পারপাস বা ইন ওয়ার্ক পারপাস এগুলো আমাদের খুব কাজে লাগাবে, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা কি করব, 1 মেগা ওহম মানে কত ওহম, ঠিক আছে, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। 1 মেগা ওহম মানে 10⁶ ওহম, 1 কিলো ওহম মানে 10⁻³ ওহম, 1 মিলি ওহম মানে -3, 10⁻³ ওহম, 1 মাইক্রো ওহম, 1 মাইক্রো ওহম মানে 6, 1 ন্যানো ওহম, তাহলে এই ন্যানো ওহম মনে রাখলে একটা শর্টকাট ট্রিক্স, 9 এ n আছে, 9 এ n আছে, ন্যানো n আছে, তাহলে n মানে 9, ন্যানো মানে n, ঠিক আছে। তাহলে 1 ন্যানো ওহম মানে 10⁻⁹ ওহম, এরপর মাইনাস না প্লাস সেটা কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আর 1 পিকো ওহম মানে হচ্ছে 10⁻⁻12 ওহম, ঠিক আছে। তাহলে কি হলো, 1 মেগা ওহম মানে 10⁶ ওহম হলো, ঠিক আছে। 1 কিলো ওহম মানে 10⁻³ ওহম হলো, 1 মিলি ওহম মানে 10⁻³ ওহম হলো, 1 মাইক্রো মানে 10⁻⁶ ওহম, 1 ন্যানো মানে 10⁻⁹, 1 পিকো মানে 10⁻12 ওহম, ঠিক আছে। এবার এখান থেকে আর একটা টাইপের কোশ্চেন আসতে পারে যে 1 পিকো ওহম মানে কত মাইক্রো ওহম, এরকম কোশ্চেন আসতে পারে। তাহলে আমরা সেটা ফার্স্টে শিখবো, ঠিক আছে। এটা কী করে সলভ করতে হয় সেটা দেখো, ঠিক আছে। 1 পিকো ওহম মানে আমরা কি জানি, 1 পিকো ওহম মানে 10⁻12 ওহম, তাহলে আমরা ডাইরেক্ট সেটা লিখবো ফার্স্টে, ঠিক আছে। এরপর আমাকে পিকো ওহম আছে, কোশ্চেনে বলছে মাইক্রো ওহমে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি 1 পিকো ওহম মানে পেয়ে গেছি 10⁻12 ওহম, ঠিক আছে। এরপর এটাকে আমি মাইক্রো ওহমে কী করে কনভার্ট করব, তার জন্য আমাকে 1 মাইক্রো ওহম মানে কত ওহম সেটা জানতে হবে ফার্স্টে। তাহলে 1 মাইক্রো ওহম মানে 10⁻⁻6 ওহম। এরপর আমাকে এটাকে এমনভাবে লিখতে হবে, ঠিক আছে, এমনভাবে কম্বিনেশন করতে হবে যেন আমার 10⁻⁶ ওহম আসে, মানে আমাকে যেহেতু কোশ্চেনে বলেছে পিকো ওহম থেকে মাইক্রো ওহমে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমি পিকো ওহম 10⁻12 ওহম পেয়ে গেছি, সেটাকে আমি এমনভাবে লিখবো যেন আমার 1 মাইক্রো ওহম থাকে আর রেস্ট অফ দ্য পার্ট আমার নাম্বার হিসেবে থাকবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এই লাইনে চলে আসছি আমরা। তাহলে 10⁻12 ওহম পেয়েছি, তাহলে এটাকে আমরা 10⁻6 ইন্টু 10⁻6 ওহম লিখতে পারি। 10⁻12কে আমি দুভাগে ভাগ করলাম, একটা 10⁻6 ইন্টু 10⁻6, তাহলে এটাকে আমি যদি আবার যোগ করি তাহলে উপরটাই পাবো, তাহলে উপরটাকে ভেঙে আমি 10⁻6 ইন্টু 10⁻6 ওহম এটা আমি পেলাম, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 1 মাইক্রো ওহম মানে 10⁻6 ওহম, 10⁻6 ওহম আমি পেয়ে গেছি। তাহলে আমি এখানে ডাইরেক্ট কী লিখবো, 10⁻6 ইন্টু এই 10⁻6 সেকেন্ড যে 10⁻6 ওহম সেটা জায়গায় আমি কী লিখবো, 1 মাইক্রো ওহম ইন্টু 1 মাইক্রো ওহম, ঠিক আছে। তাহলে 10⁻6কে একদিকে গুণ করে 10⁻6ই হয়, তাহলে আমার ফাইনাল অ্যান্সার কী হবে, এটা আমি মুছে লিখছি, ঠিক আছে। তাহলে এই লাইনটার পর আমার অ্যান্সার হবে 1 পিকো ওহম ইকুয়াল টু কত হলো, 10⁻6 মাইক্রো ওহম বা 10⁻6, এরকমভাবে কেউ লিখতে পারে, ইংলিশে লিখতে পারে মাইক্রো ওহম, ঠিক আছে। তাহলে এই লাইনটা থেকে আমার এই লাইনে চলে এলো। তাহলে 1 পিকো ওহম ইকুয়াল টু কত মাইক্রো ওহম, আমার অ্যান্সার হলো 1 পিকো ওহম ইকুয়াল টু 10⁻6 মাইক্রো ওহম, ঠিক আছে। এটা ওয়ান টাইপ কোশ্চেন গেল, ঠিক আছে। তো এটা ওয়ান টাইপ কোশ্চেন গেলো, এটা আমি মাইক্রো ওহম দিয়ে দেখালাম এক্সাম্পল হিসেবে। তো তোমরা বাড়িতে চেষ্টা করবে যে 1 কিলো ওহম ইকুয়াল টু কত ওহম, এটা তো লেখা আছে। তাহলে 1 মেগা ওহম ইকুয়াল টু কত
মাইক্রো ওহম, ঠিক আছে? বাড়িতে চেষ্টা করবে এইভাবে, মানে বিভিন্নভাবে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? যত প্র্যাকটিস করবে তত শিখবে। আর এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো মুখস্থ রাখলে তাহলে যখন তোমাদের কোনো ম্যাথ করবে বা এমসিকিউ টাইপ যখন আসবে কোশ্চেন, তখন তাহলে ইজিলিভাবে অ্যান্সার দিতে পারবে। এরপর আমরা পড়বো নেক্সট কি, কেসিএল আর কেভিএল, ঠিক আছে? কেসিএল মানে কি, কিরচফস কারেন্ট ল, আর কেভিএল মানে হচ্ছে কিরচফস ভোল্টেজ ল, ঠিক আছে? কিরচফস বলে একজন সায়েন্টিস্ট, সে এই দুটো ল আবিষ্কার করেছিল, ঠিক আছে? এই দুটো ল আমার কোথায় কাজে লাগবে? এই দুটো ল আমার কোনো একটা সার্কিট, যখন আমি একটা কোনো হার্ড সার্কিট বা কোনো একটা কমপ্লেক্স সার্কিট যখন আমি সলভ করব, তখন আমার এগুলো কাজে লাগবে, ঠিক আছে? তো ফার্স্ট ল কি, ফার্স্ট ল হচ্ছে কেসিএল, সংক্ষেপে কেসিএল বলা হয়, ফুল ফর্ম হচ্ছে কিরচফস কারেন্ট ল, ঠিক আছে? এটা কি বলে, কেসিএল স্টেটস দ্যাট ইন এ নোড, ঠিক আছে? কোনো একটা সার্কিটের নোড বা পয়েন্ট, সেখানে আমার কি অ্যালজেব্রিক সাম অফ কারেন্ট ইকুয়াল টু 0, মানে বাংলা পাতি ভাষা যাকে বলে যে পরিমাণ কারেন্ট আমার কোনো একটা নোডে এন্টার করবে, সেই পরিমাণ কারেন্ট আমার ওই পয়েন্ট থেকে বাইরে বেরোবে, ঠিক আছে? তাহলে এখানে কি, এটা যদি আমি ধরো গাণিতিক ভাষায় লিখি সংক্ষেপে, তাহলে কি হবে, সামেশন, এই চিহ্নটা বলা হয় সামেশন, সামেশন আই ইকুয়াল টু 1 টু আই ইকুয়াল টু এন, আই সাফিক্স এন ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, মনে করো এটা আমার একটা নোড এ আছে, i5, i4, i3, i2, i1, ঠিক আছে? তাহলে আমার এ নোডে আমি কি করেছি, যে বললাম যে পরিমাণ কারেন্ট আমার এন্টার করছে সেই পরিমাণ কারেন্ট আমার বেরোবে, ঠিক আছে? মানে কোনো একটা নোডে অ্যালজেব্রিক সাম অফ কারেন্ট ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? তাহলে আমি এ নোডটাকে কনসিডার করব, তাহলে আমার দেখতে পাচ্ছি যে i1 বেরোচ্ছে, i2 বেরোচ্ছে, আর i5 বেরোচ্ছে, ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারি, i1 প্লাস i2 প্লাস i5, এটা কার সঙ্গে সমান হবে, যে পরিমাণ কারেন্ট আমার এন্টার করছে, তাহলে আমার এন্টার করছে কারেন্ট i3 আর i4, ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারি, i3 প্লাস i4। তাহলে এই এক্সাম্পল থেকে আমি এটা পেলাম, i1 প্লাস i2 প্লাস i5 ইকুয়াল টু i3 প্লাস i4। তাহলে অনেকের মনে কোশ্চেন আসবে যে স্যার আপনি বললেন যে অ্যালজেব্রিক সাম অফ কারেন্ট ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এই i3 আর i4টা ইকুয়াল এইদিকে নিয়ে চলে এলে আমার এইদিকে 0 পেয়ে যাবো। তাহলে আমি নেক্সট লাইনে কি লিখতে পারি, i1 প্লাস i2 প্লাস i5 প্লাস মাইনাস i3 প্লাস মাইনাস i4 ইকুয়াল টু 0। ওখানে আমি বলেছিলাম যে অ্যালজেব্রিক সাম অফ কারেন্ট ইকুয়াল টু 0, তাহলে এখানে দেখো i1 প্লাস i2 প্লাস i5 প্লাস মাইনাস অফ i3 প্লাস মাইনাস অফ i4 ইকুয়াল টু 0। তাহলে আমার কেসিএল ফুলফিল করছে। আর কেসিএল কি, কেসিএল ডিলস উইথ কনজারভেশন অফ চার্জ, ঠিক আছে? মানে চার্জ আমাদের যে আধান বা কোণা, ঠিক আছে? অ্যাকচুয়ালি কারেন্ট কি, কারেন্ট মানে তো হচ্ছে আমার মানে কোনো একটা নির্দিষ্ট টাইমে কত পরিমাণ চার্জ যাচ্ছে সেটাই তো আমার কারেন্ট, তাহলে সেটা হচ্ছে কি কনজারভেশন অফ চার্জ, ঠিক আছে? তাহলে এটা আমার হয়ে গেল কেসিএল। এরপর নেক্সট আমরা পড়বো কেভিএল। এরপর আমরা পড়বো সেকেন্ড ল, ঠিক আছে? কিরচফের সেকেন্ড ল কি, কেভিএল, কিরচফস ভোল্টেজ ল। এটা কি বলে, কিরচফস ভোল্টেজ ল স্টেটস দ্যাট দ্য অ্যালজেব্রিক সাম অফ ভোল্টেজ ইন এনি ক্লোজ পথ, ঠিক আছে? ক্লোজ পথ বা লুপ ইকুয়াল টু 0। তার মানে আমি যদি এই লেখাটা আমি ম্যাথমেটিক্যালি লিখি, তাহলে সামেশন অফ i ইকুয়াল টু 1 টু i ইকুয়াল টু n, ভি সাফিক্স n ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এখানে আমার কি হবে, এখানে আমার যে পরিমাণ ভোল্টেজ, কোনো একটা সোর্স থেকে ভোল্টেজ রাইজ, যদি আমার 10 ভোল্ট ভোল্টেজ রাইজ হয়, মানে কোনো একটা সাপ্লাইয়ের ভোল্টেজ যদি 10 ভোল্ট হয়, তাহলে আমার দুটো রেজিস্টার যদি সিরিজে কানেকশন থাকে, ঠিক আছে? তাহলে আমার ভোল্টেজ ড্রপও কিন্তু 10 ভোল্টই হবে, 9 ভোল্ট হবে না বা 4 ভোল্টও হবে না। তাহলে আমার যে পরিমাণ ভোল্টেজ রাইজ হবে সেই পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, ঠিক আছে? রাইজ মানে কি, যেখান থেকে আমার সাপ্লাই আসছে, ঠিক আছে? তাহলে এখানে আমি যদি একটা লুপ ধরি, এই লুপে আমি দেখতে পাচ্ছি যে আমার এই একটা R1, যদি আমি এটার নাম দিই R1 ক্যাপাসিটার R1, আর এটা হচ্ছে R2, তাহলে এটা আমার একটা ক্লোজ লুপ। তাহলে আইটা আমার সেম ডিরেকশনে আছে, ঠিক আছে? আমি যদি এটাকে যদি প্লাস মাইনাস হিসেবে ক্যালকুলেশন করি, তাহলে আমি কি পাবো, ওটা পাবো। বা একটা আমি সিম্পল বলতে পারি যে আমার যে টোটাল যে সাপ্লাই ভোল্টেজ রাইজ হচ্ছে, এটা ভোল্টেজ আমার রাইজ হচ্ছে, আর এগুলো আমার ভোল্টেজ ড্রপ হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি এটা লিখতে পারি যে ভোল্টেজ রাইজ ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ। তাহলে এই দুটো আমি যদি এদিকে নিয়ে চলে যাই, তাহলে মাইনাস হয়ে যাবে, ভি ইকুয়াল টু মাইনাস V1 মাইনাস V2 ইকুয়াল টু 0। এটা একভাবে করা যায়। আরেকভাবে করা যায়, এই লুপে আমি যেখানে আমার কারেন্ট, ঠিক আছে, কারেন্ট প্লাসে যদি এন্ট্রি করে আর মাইনাসে বের হয়, তখন আমি কি করব, সেটাকে প্লাস ধরবো। আর কারেন্ট যদি আমার মাইনাসে ঢুকে আর প্লাসে বের হয়, তখন সেটাকে আমি মাইনাস ধরবো, ঠিক আছে? তাহলে ফর এক্সাম্পল হিসাবে একটা সার্কিট দিয়েছি, সেই সার্কিটের মানে এটা হচ্ছে ক্লোজ লুপ একটা। তাহলে আমি এ পয়েন্ট থেকে ধরছি, এ পয়েন্ট থেকে
এখান থেকে আমি স্টার্ট করছি, তাহলে এখান থেকে কারেন্টটা আমার যে এখানে এইভাবে যে আমার এখানেই শেষ হবে, কারণ তবেই তো আমার একটা ক্লোজ লুপ হবে বা ক্লোজ পথ হবে, ঠিক আছে। তাহলে এ থেকে এভাবে ট্রাভেল করে আমার এখানে আসাটাকে হচ্ছে ক্লোজ পথ বা ক্লোজ লুপ। তাহলে এখানে আমি কেভিএল দেখবো অ্যাপ্লাই হচ্ছে না হয় নাই। তাহলে আমি ফার্স্টে আমি কি বললাম, প্লাসে যদি আমার কারেন্টটা দেখবো, কারেন্টের ডিরেকশন কোন দিকে, তাহলে কারেন্টের ডিরেকশন এখানে আমার এইদিকে আছে, তাহলে প্লাসে ঢুকছে মাইনাসে বেরোচ্ছে, তাহলে আমি এটাকে V1টাকে পজিটিভ কনসিডার করবো, V1টাকে পজিটিভ ধরবো। তারপর এই কারেন্টটাই আমার সিরিজে আছে, এইভাবে যাচ্ছে, প্লাসে ঢুকছে মাইনাসে বেরোচ্ছে V2টা, তাহলে আমি প্লাস V2 করবো। চলে এলো এদিকে, এদিকে আস্তে আস্তে দেখছি এখানে মাইনাসে মানে ক্যাপিটাল ভি, ঠিক আছে, ক্যাপিটাল ভিটা এখানে দেখতে পাচ্ছি মাইনাসে এন্ট্রি করছে আর আউট হচ্ছে প্লাসে। তাহলে মাইনাসে এন্ট্রি প্লাসে আউট হলে আমার নেগেটিভ হবে সাইন, তাহলে প্লাস অফ মাইনাস ভি ইকুয়াল টু 0, কারণ কেভিএল বলছে যে কোনো একটা নোডে আমার অ্যালজেব্রিক সাম অফ ভোল্টেজ ড্রপ, ঠিক আছে, বা ভোল্টেজ হচ্ছে আমার 0 হবে। তাহলে প্লাস V1 প্লাস V2 প্লাস অফ মাইনাস ভি ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমি যদি সাজাই লিখি ঠিক মতো, তাহলে আমি কি পাবো, V ইকুয়াল টু V1 প্লাস V2, সে আগেরটাই পেলাম, ঠিক আছে। তাহলে তুমি যেভাবে করতে চাও, কিন্তু আমার এই যেন এই আমার যে গাণিতিক যে ল, সেই লটা যেন আমার ফর্ম ফিল আপ করে, ঠিক আছে। তাহলে এটা আমার এই ফর্মুলা, আমার সামেশন হবে কী হবে, সামেশন সবসময় 0 হবে। তাহলে আমার V ইকুয়াল টু V1 প্লাস V2 এখানেও পেলাম, আগেরটাও V1 প্লাস V2 ওখানে V পেলাম, ঠিক আছে। তাহলে আজকে এই ক্লাসে আপাতত এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা বাকিটা পড়বো। থ্যাংক ইউ স্টুডেন্ট।